হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বারের অর্থাৎ নাম্বার সিস্টেমের ক্লাসিফিকেশন অফ নাম্বারের দুটো ক্লাস করেছিলাম, পার্ট 1 পার্ট 2। আজকে পার্ট 3 অর্থাৎ ক্লাসিফিকেশন অফ নাম্বারের শেষ ক্লাস আমরা করব। কিছুটা আমরা নতুন থিওরি প্লাস কনসেপ্ট শিখবো আর ওর উপর ভিত্তি করে কিছু প্রবলেম করব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আজকে আমাদের যেটা প্রধান বিষয়, যে ছাত্রদের সব থেকে সমস্যা হয় যে কোনো বড় সংখ্যা মৌলিক আছে কিনা, কিভাবে যাচাই করব। কোনো বড় সংখ্যা মৌলিক আছে কিনা কিভাবে যাচাই করব। আচ্ছা, প্রথম ক্লাসে আমি বলেছিলাম এর ব্যাপারে যে কি ধরে নিলাম 117 একটা সংখ্যা, এটা মৌলিক না যৌগিক কিভাবে বুঝবো। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের কাছে কয়েকটা পদ্ধতি আছে, বেসিক্যালি 3টা পদ্ধতি আছে। প্রথম হচ্ছে কি আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যা 6n ± 1 আকারে দেখতে হয়। 6n ± 1 অর্থাৎ 6 এর গুণিতক, আর n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ±1। তার মানে আমি বুঝতে পারছি যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে ওখান থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। কারণ সেই সংখ্যাটা যদি আমি ধরে নিলাম কি 6n + 1 আছে, তার মানে 1 যদি বিয়োগ করি তার মানে 6n পরে থাকলো, তার মানে 6 ইন্টু সামথিং অর্থাৎ 6 এর মাল্টিপল, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি কোনো সংখ্যা যদি মৌলিক হয় তাহলে তারা দেখতে কিরকম হবে, যে 6n ± 1 হবে। আচ্ছা, 117কে যদি আমরা যাচাই করি যে 117 থেকে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে 118। 118 কি 6 দ্বারা বিভাজ্য? ছয় কে 6 58 হচ্ছে না, তাহলে 6 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তো আবার এটা করলে শুধু হবে না, কি প্লাস করলে যে হবে তা না, আবার মাইনাসটা করে দেখতে হবে। মাইনাসটা করে দেখছি যে 117 - 1 তাহলে হচ্ছে 116, আর 116কে যদি 6 দিয়ে ভাঙি, 6 কে 6 5 56, ওটা হচ্ছে না। 6 নং 54 হচ্ছে না, পয়েন্ট সামথিং আসছে। তাহলে এরকম যদি কেস চলে আসে যে বিভাজ্য যদি ওর আকারটা যদি দেখতে এরকম না হয় তাহলে আমরা বুঝে যাব যে এটা মৌলিক নয়। যদি এরকম দেখতে না হয় তাহলে মৌলিক নয়, আর যদি এরকম দেখতে হয়ে যায় তবুও যে শুধু মৌলিক হবে তা নয়। যদি এরকম ফিগার চলে আসে 6n ± 1 তাহলে সেটা মৌলিকও হতে পারে, যৌগিকও হতে পারে। কিন্তু যদি এরকম ফিগার না আসে, কি একবার কোনো সংখ্যা দেওয়া থাকবে ওর সঙ্গে 1 যোগ করবো, যে 6 দিয়ে ভাগ করে দেখবো, যদি ভাগ না যায় তাহলে আরেকবার কি দেখবো, ওখানে 1 বিয়োগ করব অর্থাৎ 1 মাইনাস করবো, সেক্ষেত্রেও 6 দিয়ে ভাগ করব, যদিও না যায় তার মানে আমরা বুঝে যাব যে সংখ্যাটা মৌলিক নয়, 100% ট্রু। কিন্তু যদি ওর মতো হয়ে যায় অর্থাৎ বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে। কিন্তু এই পদ্ধতি অ্যাকচুয়াল ঠিক নয়। আমরা যদি সময় বাঁচানোর চেষ্টা করি তাহলে এই পদ্ধতি অবলম্বন করব। কোথাও যদি কোশ্চেনে দেওয়া থাকে কি নিচের কোনটি মৌলিক নয়, তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করব। তাছাড়া একটা ভালো পদ্ধতি আছে যেটা আমি আগেও শিখেছিলাম, এটা এটা অতটা গুরুত্বপূর্ণ জিনিস নয়। আচ্ছা, আমরা যেটা শিখেছিলাম সেটাই শেখানোর চেষ্টা করছি। ধরে নিলাম 97 মৌলিক না যৌগিক? 97। আচ্ছা, তা এবার যদি আমরা এটা যাচাই করতে যাই, যেটা সব থেকে বেস্ট উপায়, 97-এর ঠিক কিছুটা আগে পূর্ণবর্গ সংখ্যা আমাকে দেখতে হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কারো স্কোয়ার। তাহলে 97-এর ঠিক কিছুটা আগে কে আছে? 100। আর 100 যদি হয় সেটা কি 10-এর স্কোয়ার। আচ্ছা, এবার আমরা কি দেখবো, কি 10 থেকে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে আমরা নিব এবং সবগুলো দ্বারা একে ভাঙার চেষ্টা করব। কে আছে? 2, 3, 5, 7, তারপরে
আর না, 11 তো নেওয়া যাবে না, কারণ ওর থেকে বেশি হয়ে যাচ্ছে, ওর থেকে কম, ওটাও নিব না। তাহলে দেখছি আমরা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, হবেই না, স্বাভাবিক ব্যাপার, কারণ 2 এর মাল্টিপল নাই শেষ অঙ্ক। 3 দ্বারা 9 7 16 হবে না। 5 দ্বারা লাস্টের সংখ্যা 5 বা 5 এর গুণিতক থাকা দরকার বা 0 থাকা দরকার, তো নাই, তো হবে না। আর 7 দিয়ে যদি দেখি, 7 একে 7, 2 27, আর 7 দিয়ে যাচ্ছে না, 3 7 21। তার মানে আমরা বুঝে গেলাম যে এটা মৌলিক। যদি কোনো একটা সংখ্যা দ্বারা কেটে যেত তাহলে মৌলিক হতো না, বাস। যদিও অপশন বি, একটি বাদে সবগুলো মৌলিক, আর অপশন সি, দুটি বাদে মৌলিক। অপশন ডি, এত বড় কোশ্চেন কি আর বলবো, 3টি বাদে মৌলিক, বাস, এটা হলো কোশ্চেন। তো এখানে আমরা কোশ্চেনে দেখছি কি 2 থেকে স্টার্ট আছে এবং 97 এ শেষ হয়েছে, এবং এখানে 26টি আছে, বলছে 26টি সংখ্যা। অপশন এ বলছে কি সবগুলো কি মৌলিক হবে, অপশন বি বলছে একটি বাদে সবগুলো মৌলিক, আর অপশন সি দুটি বাদে সবগুলো মৌলিক, আর অপশন ডি হচ্ছে 3টি বাদে সবগুলো মৌলিক। এই কোশ্চেনটি ডাব্লিউবি প্রাইমারি টেট 2021 সালে কোশ্চেন, 2021 সালে পড়েছিল, ওই যে প্রাইমারি পরীক্ষা হয় না, টেটের পরীক্ষা, ওটা। কত হবে? আচ্ছা, কোশ্চেন আছে কি 2 3 5 7 11 ... 97 পর্যন্ত আছে, এখানে 26টি সংখ্যার আছে, দেওয়া আছে। এর মধ্যে কোশ্চেন অপশনে কি কি হতে পারে সেগুলো দিয়েছে, কি সবগুলো মৌলিক হবে কি না, একটি বাদে সবগুলো মৌলিক, আর আরো একটা কোশ্চেন যে দুটি বাদে সবগুলো মৌলিক, লাস্ট অপশন 3টি বাদে সবগুলো মৌলিক। আচ্ছা, আমরা এর আগেই শিখলাম যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে কতগুলো, 25টি, তাহলে 26টি মৌলিক হতে পারে না, আমরা এটাই বুঝে গেলাম অপশনটি, এটা হবার কোনো রকম কোনো চান্স নাই। আচ্ছা, আবার আমরা যদি খেয়াল করি, এখানে একটা সংখ্যা এমন আছে যে 87, 8 আর 7 এর যোগফল 15, এটা 3 দ্বারা ডিভিজিবল, 3 দ্বারা ডিভিজিবল, তার মানে এটা প্রাইম নয়, এটা প্রাইম নয়। এটা প্রাইম নয়। আচ্ছা, বাদ বাকি সবগুলো দেখছি সবগুলোই প্রাইম আছে, মানে 25টি, তাহলে উত্তর কি হবে, একটি বাদে সবগুলো। আর এগুলো আমাকে দেখার দরকারই নাই, কারণ বলোই না, বাস। আমি আচ্ছা, এখানে প্রাইম নয় হবে 87, কারণ আমরা যদি দেখি 8 + 7 সমান হচ্ছে 15, যেটা 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, মানে কি 2 এর অধিক আমরা ফ্যাক্টর পেয়ে গেলাম, অতএব এটা মৌলিক নয়, বাদ বাকি সব মৌলিক। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন আমরা করব, ভালো কোশ্চেন খুব, যে এই কোশ্চেনটা ডাব্লিউবি প্রাইমারি টেট 2023 পড়েছিল, কোশ্চেন ছিল 70, এটা হ্যাঁ 16, কি দিয়ে কাটবে 16, কি বলছে, পি greater than or equal to 1, greater than or equal to 2, আর equal to 2, এটা এই কোশ্চেনটা ডাব্লিউবি তেইশে পড়েছিল, ডাব্লিউবি প্রাইমারি টেট 2023 সালের কোশ্চেন। বলছে কি পি greater than 2 হলো একটি মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বার,
তাহলে পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ান এর গসাগু হয় অপশন এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়ান, মানে একের থেকে বড় বলতে চাইছে, একের সমান বলতে চাইছে, আর একটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টু, মানে দুইয়ের থেকে বড় হতে পারে, আর একটা অপশন লাস্ট বলছে সমান 2। কোনটা হবে? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমরা একটা জিনিস শিখবো এখানে, যে পি হচ্ছে কি প্রাইম নাম্বার। তাহলে আমরা দেখছি যদি পি প্রাইম নাম্বার হয়, তাহলে পি থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে পি মাইনাস ওয়ান সমান ইভেন হয়ে যাবে, ইভেন মানে জোড় হয়ে যাবে। আবার পি প্লাস ওয়ানটাও কি হবে? ওটাও ইভেন হয়ে যাবে। তো আমরা দেখছি এই দুটো ইভেন নাম্বার কনজিকিউটিভ আছে, মানে পরপর আছে, পরপর এরকম টাইপের, কি 2 4 অথবা 6 8 এরকম টাইপের আছে, পরপর আছে, যে পি মাইনাস ওয়ান তারপরে পি আছে, তারপরে ফির পি প্লাস ওয়ান, তার মানে বোঝা গেল যে দুটি জোড় সংখ্যা পরপর আছে। আর আমরা জানি দুটি জোড় সংখ্যা যদি পরপর হয় তাহলে তাদের গসাগু 2 হবে, গসাগু 2 হবে। কারো কোশ্চেন? হ্যাঁ, আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন 4 আর 6 এদের গসাগু কত হবে? আমি ধরে নিলাম 4 আর 6 এদের গসাগু 2, বাস। এটা ভেরিফাই করার জন্য করানো হলো। হ্যাঁ, ফর এক্সাম্পল করলি। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর কোশ্চেন করছি আজকে ক্লাসে, যে বলছে কি দুটি অখণ্ড সংখ্যার গুণফল। এই কোশ্চেনটা টেট পরীক্ষা 2023-এ ডাব্লিউবি প্রাইমারি টেট, শুধু টেট না, এটা সেন্ট্রাল না, ওয়েস্ট বেঙ্গল, যে দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 সংখ্যা দুটির সমষ্টির, এটা সমষ্টির, হ্যাঁ, সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত? কেউ পারবে কোশ্চেনটা? কিছু আইডিয়া লাগছে কোশ্চেনটা কি করা যায়? আচ্ছা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, কোন সংখ্যার বর্গ 552 কাছাকাছি? 24 স্কয়ার 576, আর 23 529। তার মানে আমরা যদি একে বলতেই পারি কি 552, হ্যাঁ, এ যদি আমি বর্গমূল নিই তাহলে সেটা আসন্ন মান 23 হতে পারে। 23 আমি নিচ্ছি, অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি, এর ভ্যালু অ্যাকচুয়াল 23 নয়, 23 নিচ্ছি। 23-এর সঙ্গে 23 গুণ করলে 529 আছে, কোনো 52 আছে। তার মানে আমি বুঝে গেছি যে এখানে কি বলেছে, কি দুটি অখণ্ড সংখ্যার গুণফল, তার মানে সংখ্যা দুটি নিশ্চয়ই একটা 23 নিয়ে ছোট চলে আসছে, তার মানে তারপরেরটা 24 হবে। বুঝা গেল? তারপরেরটা 24 হবে। তো কারো যদি কনফিউশন থাকে গুণ করে দেখতে পারে, 3 4 12, লাস্ট ইউনিট ডিজিট 2 আসছে, অবশ্যই 2 আছে, এটাই আসবে, এটার একটা পদ্ধতি। আবার আমরা দেখছি যে এখানে সম্ভাব্য ক্ষুদ্রতম মান, তাহলে শুধু যে এখানে প্রথম অখণ্ড সংখ্যা 23, দ্বিতীয় অখণ্ড সংখ্যা 24 হবে তা না, এখানে অনেকগুলো কেস হতে পারে। একটা কেস এটা আমি ধরলাম C1, C2 এটা হতে পারে আমি 2 নিচ্ছি, তাহলে এখানে কত হবে? 46 × 12 হবে। C3 কি হবে? এখান থেকে আবার 2 নিলাম, তাহলে 6 × 12, 4 × 8 9 92, আর এটা কত? 6। এরকম আরো আসতে পারে। এবং আমি দেখছি এরকম কেস আস্তে আস্তে লাস্টে এরকম হতে পারে, আমি এটাও নিতে পারি 1 গুণিত 552, এটা 1 গুণিত 552, তাহলে এরকম কেস আসতে পারে। এবং আমি দেখছি যে যোগ করতে যাচ্ছি, যখন 46 আর 12 যোগ করব, 23 আর 24 যোগ করব, এদের যোগফল করতে গিয়ে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে সেই মানটা আমাকে ধরতে হবে। এখানে দেখছি 46 আর 12, তাহলে কত হচ্ছে? 6 2 8, 4 আর 1 5, 58। আচ্ছা, এটা কত হবে? 47। তাহলে সব থেকে ক্ষুদ্রতম এটাই আসছে, তাহলে এটাই উত্তর হবে। হ্যাঁ, কি অ্যান্সার কি হবে? 23 + 24। এখানে কোশ্চেন এটা বলতে চাইছে যে ওই সংখ্যাকে ভাঙতে হবে, দুটি অখণ্ড সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, এবং ওরাকে এমন ভাবে প্রকাশ করতে হবে যেটার যোগফলটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে। এর গুণফলও 552, এর গুণফলও 552, এর গুণফলও 552, এর গুণফলও 552, কিন্তু ওদের মধ্যে যে দুটা সংখ্যার যোগ
সবচেয়ে ছোট হবে সেটা উত্তর হবে, সেটা কি 47। এই অঙ্কটা অন্য প্রসেসও করব, যেটা ক্লাস 11 এর প্রসেস। আশা করি বুঝতেও পারবে, 11 বলে না, 9 ছিল প্রসেসটা। এটা একটা প্রসেস আছে, না বুঝতে পারলে আমি ওটা তো করে দিচ্ছি। এটা টুকে নাও। আচ্ছা, কেউ যদি বুঝতে না পারে এই ব্যাপারটা, আমি ধরে নিলাম এটা না, আমাকে প্রথম দেখতে হবে 552টা ব্রেক করতে হবে। ব্রেক করে কি 23 গুণিত 24 552 আসবে, ওটা ব্রেক করে দেখতে হবে। আবার আমরা দেখছি কি, তার মানে আমরা এটা নয় যে দুটি অখণ্ড সংখ্যা 23 আর 24 হবে, এটা সিওরিটি না, মানে সিওরলি বলা যাবে না। আমাকে সংখ্যাটা এরকম হতে পারে, আমি দেখছি যে এখান থেকে যদি আমি 2 টেনে নিই, তাহলে 23 46 গুণিত 12 এর গুণফলটা ঠিক এত হবে। সিমিলারলি এখান থেকে আবার একটা 2 নিলাম, এখানে 92 করলাম, এখানে 6 করলাম, এর গুণফলটা এটা আসবে। এদের মধ্যে কোন দুটো সংখ্যার গুণফলের যোগফলটা ক্ষুদ্রতম হবে সেটা হবে উত্তর। সেটা হচ্ছে অনলি পসিবিলিটি 23 × 24, অর্থাৎ 23 আর 24 এর গুণফল, যেখানে 23 আর 24 এর যোগফল 47, এটাই উত্তর। আচ্ছা, এই অঙ্কটা আমরা আলাদা প্রসেসে করছি, অন্য পদ্ধতি। আচ্ছা, আমরা কি দেওয়া আছে, ধরে নিলাম x এর ভ্যালু দেওয়া আছে, মানে গুণফল দেওয়া আছে, তো আমি ধরে নিলাম প্রথম অখণ্ড সংখ্যা x আর দ্বিতীয়টা y। আমরা এটাও জানি যে x + y সমান x + y তার হোল স্কয়ার সমান x - y তার হোল স্কয়ার প্লাস 4xy, ঠিক না? আচ্ছা, আমি এখান থেকে এটা লিখতে পারি যে x + y সমান, আচ্ছা এটা যদি আমি বলি লেস দ্যান অর ইকুয়াল টু 4xy, কারণ আমরা জানি √4xy হবে, হ্যাঁ, কারণ আমরা জানি উভয় পক্ষে বর্গমূল করলাম। আর বর্গমূল করার আগেও আমরা একটা জিনিস জানি, কোন রাশির বর্গের ন্যূনতম মান 0 হতে পারে, কোন রাশির বর্গের ন্যূনতম মান 0 হতে পারে। তাহলে আমি এর যদি ন্যূনতম মান ধরে নিই, তাহলে এর ভ্যালুটা কমসে কম 4xy হবে, কমসে কম মিনিমাম ভ্যালু 4xy হবে। কিন্তু 0 যদি আমি নাই ধরি, তাহলে 4xy টাকা বেশি হবে, ঠিক না? তাহলে এটা যদি আমি এলিমিনেট করলাম এবং 4xy পড়ে থাকলো, তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গমূল দিয়ে দিই, তাহলে কি হবে কি এর ভ্যালু x + y লেস দ্যান অর ইকুয়াল টু √4xy। আর এখানে আমরা দেখছি এটা সমান আবার দেওয়া আছে কি 552, এবং এর গুণফলটা কত হবে, 4 × 8 হচ্ছে, 5 × 10, 5 × 7 = 20, 2108। তো 2108 কার বর্গমূল? কাছাকাছি কোন সংখ্যার বর্গমূল হতে পারে? কত আমরা জানি, কত হবে? 22 হবে, দেখছি। 4 × 8 হচ্ছে, 4 × 5 = 20, হ্যাঁ, 4 × 5 = 20, 21, ঠিক 22 হবে। তো আমরা জানি 40 এর যদি স্কোয়ার করি তাহলে 1600 হচ্ছে না, আবার 50 এর যদি নিই 2500 হচ্ছে, তাহলে 25 এর কম হবে, তার মানে উত্তর কি হবে 45 আর 50 এর মধ্যে, সেটা হচ্ছে উত্তর হবে 45 আর 50 এর মধ্যে। এই সংখ্যাটার ভ্যালু আমাকে দরকার আছে, এবং এর ভ্যালু বের করা সহজ নয়, আমরা বের করতেও যাব না, কারণ আমরা অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে দিব। আমি দেখছি এটা কমসে কম 45 এর, আমরা জানি 45 এর স্কয়ার কত, 2025, যে সালটা পেরিয়ে গেছে, তো এখানে 2208 আছে, তার মানে উত্তরটা 45 থেকে বেশি কিন্তু 50 থেকে কম হবে। অপশনে 47 আছে, 45 থেকে উপর আর 50 এর নিচে, তাহলে এটা উত্তর। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মেথড, এবং এটা হচ্ছে হাই প্রসেস, আলট্রা প্রসেস বলা যেতে পারে। এভাবে করলেও ঠিক আছে, বাদ বাকি যদি আমরা ফ্যাক্টরাইজেশন করে করি, কি ফ্যাক্টরে বিশ্লেষণ করলাম, আবার সংখ্যাকে যাচ করতে হবে, তাহলে হবে। আচ্ছা, এরপরে আমরা শিখবো যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত শিখবো যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে আর বৃহত্তম সংখ্যা কত হবে, ... 5 পর্যন্ত শিখবো। মানে আমরা দেখছি যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর বৃহত্তম একটা নয়, আর 2 অঙ্কের যদি দেখি তাহলে 1 দিয়ে 0 মানে 10, আর বৃহত্তম হচ্ছে 99, এরকম ... 5 অঙ্কের যে 10,000 আছে, আর একটা কি 5টা নয়। আচ্ছা, এখানে শর্ট ট্রিক্স কিভাবে মনে রাখবো, জয় অঙ্কের ক্ষুদ্রতম বলবে একটা 1 নিয়ে তার থেকে 1 কম সংখ্যক বিশিষ্ট 0 নিতে হবে। যেমন দেখছি আমি 3 অঙ্কের দেখছি, তো একটা 1 নিলাম, তাহলে ওইখান থেকে 1 বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে 2টা 0 ইনক্লুড করতে হবে সাইডে, তাহলে সাইডে যদি ইনক্লুড করি তাহলে হয়ে যাবে। আর যদি বলে বৃহত্তম, তাহলে ততগুলো 9 হবে, বাস। এটা এর উপর ভিত্তি করে একটা কোশ্চেন আছে, এটা টুকে নাও আগে।
ডিস্টার্ব করলি। আচ্ছা, একটা কোশ্চেন আমরা দেখছি এরপরে, যে 4 অঙ্কের সর্ববৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত জিজ্ঞেস করছে এবং অপশন দিয়ে দিয়েছে কি এখানে আছে 4টা 9, এখানে আছে 1000, 9801 আর একটা 9900। আচ্ছা, এই কোশ্চেনটা পিএসসি ফুডেসাই 2024 সালের কোশ্চেন, হ্যাঁ, লেটেস্ট কোশ্চেন আছে, 2024 সালে পড়েছিল। তো আমরা এর আগে আমরা এর জন্য শিখেছিলাম কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হতে পারে, 4টা 9, আর ক্ষুদ্রতম, হ্যাঁ। তো এখানে যেহেতু সর্ববৃহত্তম বলেছে, তাহলে আমরা দেখছি যদি 9999 নিয়ে নিই, তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা? এটা পূর্ণবর্গ হতে পারে না। কেউ যদি ভাবে কি না স্যার 9 দিয়ে কাটাকাটি করবো, তাহলে 1 1 1 1 আসবে এবং 4টা 1 আসবে, এবং 4টা 1কে যদি ভাঙি তাহলে কারো পূর্ণবর্গ হতে পারে না। এটা ভাবার ব্যাপার, এবং এখান থেকে আমরা ওরালি ক্যালকুলেশন করছি, এটা হতে পারে না। আবার যদি এটা দেখি, আমরা জানি কোন পূর্ণবর্গ সংখ্যা যদি লাস্টের সংখ্যা 0 থাকে, এটা কি জোড় সংখ্যা বিশিষ্ট হতে হবে। 3টা 0 হতে পারে না, 4টা 0 হলে হতো কারো বর্গ। এটা একটা নিয়ম আছে যে কোন পূর্ণবর্গ সংখ্যার নিয়ম, চেনার নিয়ম কি, যে লাস্টে যদি 0 থাকে সেটা জোড় মানে জোড় সংখ্যা বিশিষ্ট হবে, মানে হয় 2টো হবে, নাহলে 4টা হবে, এরকম টাইপের। তাহলে এটা তো হতেই পারে না, এই দুটো হবার চান্স আছে, এই দুটো হবার চান্স আছে। আচ্ছা, এখানে আমি দেখছি এটাকে যদি আমরা ব্রেক করি, তাহলে 9 11 আর কি আসছে 10 স্কোয়ার, আর আমি জানি এটাকে 3 স্কোয়ার করা যাচ্ছে, কিন্তু 11 আবার কি, তাহলে পূর্ণবর্গ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। এটা অপশন টেস্ট করে আমরা দেখলাম। এছাড়াও আরো অনেক ভিন্ন প্রসেস আছে, এই অঙ্কটা সলভ করার আরো অনেক প্রসেস আছে। একটা কোশ্চেন আমরা দেখছি, বলছে কি কোন সংখ্যা 2/5 অংশ 169 সাথে যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়, সংখ্যাটি হলো কত জিজ্ঞেস করেছে। তার মানে এই কোশ্চেনটা এক্স ধরে করা যায়, এক্স না ধরেও করা যায়। আচ্ছা, যদি অপশন টেস্ট করে করি, আমরা দেখছি কি জিনিস, যে আমি যদি সাইড চয়েস করি, একটু খেয়াল করতে হবে, তাহলে 5 দিয়ে তো কাটছে কিনা, তাহলে 12, তাহলে 12 দুগুণে 24 হচ্ছে, 24 হচ্ছে। যদি এটা সংখ্যার এত অংশ এত সঙ্গে যোগ, আবার 24-এর সঙ্গে 169 যোগ, তাহলে লাস্ট ইউনিট ডিজিট কি হতে পারে, 9 4 13 3 হতে পারে, এবং এর 3 গুণ একটা ইউনিট 3 6 18 180, তাহলে ওর উত্তর আসছে কি লাস্ট ইউনিট ডিজিট 3, আর এখানে 0 আসছে, তাহলে এটা উত্তর হচ্ছে না। মাথায় ঢুকছে কি প্রসেসটা? আবার যদি 90 ধরি, তার মানে বলতে চাইছি কি 2/5 ইন্টু 90 প্লাস 169, তাহলে কত হচ্ছে, হ্যাঁ 5 একে 5 18, তাহলে 8 দুগুণে 16 6, আর এদিকে 9, তাহলে লাস্ট ইউনিট ডিজিট আমি ইউডি নিচ্ছি, হ্যাঁ ইউনিট ডিজিট নিচ্ছি, তাহলে 5 আসছে। আর এর যদি 3 গুণ নিই, তাহলে লাস্ট ইউনিট ডিজিট কত আসবে, 0 আসবে, আসবে না, 3 9 27। এখানে কোশ্চেনে বলেছে কি কোন সংখ্যা ওর 2/5 অংশের সাথে 169 যোগ করলে যোগফল মানে ওর ক্যালকুলেশনটা যেটা ধরবো ওর 3 গুণ হবে। তাহলে আমি দেখলাম কি 2/5 অংশ যখন নিলাম, তো আমরা দেখছি ওর ইউনিট ডিজিট আসছে কি, এই সংখ্যা যখন নিচ্ছি 5 আসছে, কিন্তু এর 3 গুণে 5 আসছে না, তাহলে এটা উত্তর হতে পারে না। সিমিলারলি এটা হবে না, এটাই উত্তর হবে। এটা উত্তর কিভাবে হবে, অবশ্যই হবে 65, 5 13 65, 13 দুগুণে 26, 6 9 6 15, লাস্ট ইউনিট ডিজিট 5, আর এর 3 গুণ লাস্ট ইউনিট ডিজিট 5ই আসবে, কারণ লাস্টে 5 আছে। বাস, এটা কি করলাম, আমরা অপশন দেখে করলাম। এছাড়া আমরা অপশন ছাড়াও করতে পারি, কোনো ব্যাপার না। এটা না বুঝতে পারলে আমি অন্য প্রসেসে করাচ্ছি। মেথড 2, যে কি বলছে কোন সংখ্যার 2/5 অংশ, ধরে নিলাম সংখ্যাটা x, ওর 2/5 অংশ প্লাস 169 সমান 3x হবে। সংখ্যাটা আমি x ধরেছি, ওর 2/5 অংশ মানে x ইন্টু 2/5 প্লাস 169 সমান 3 মাল্টিপ্লাই বাই x, মানে x এর 3 গুণ হবে। তো এখানে আমরা দেখছি কত হচ্ছে, যে 2x/5, আর ওটা আসছে কি 3x সমান -169। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে -x আর -15x। আচ্ছা, এখানে শর্ট করা উচিত না, আমি নিয়ে নিচ্ছি এলসিএমটা। তাহলে 2x - 15x, হ্যাঁ, তাহলে -169 এটা হচ্ছে। তাহলে মাইনাস কত হচ্ছে 13x সমান
169 ইন্টু 5, তাহলে -13 আর -13 হজম করছে 13, তার 65। বুঝা গেল? বাস, এটা এভাবে করা যাবে। আচ্ছা, এরপরে আমরা একটা কোশ্চেন দেখবো, বলছে 3 অঙ্কের বৃহত্তম অযুগ্ম যৌগিক সংখ্যা হলো। বলছে 3 অঙ্কের বৃহত্তম, আমরা এই জন্য শিখেছিলাম কি 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম কত হয়, সব আমরা শিখে নিয়েছিলাম। এর আগে একটা আমরা চার্ট করেছিলাম। তো আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা নয়, 999। এখানে কি বলছে কি বৃহত্তম অযুগ্ম, এবং আমরা জানি 999 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সেটা অযুগ্ম হয়ে গেল, ঠিক না? এবং এটা যৌগিকও, কমসে কম তো 3 দিয়ে কাটছে, 9 দিয়েও কাটছে, ঠিক না? তাহলে এটা অযুগ্ম, তাহলে এটাই উত্তর। এত সোজা কোশ্চেন, মনে তো হচ্ছে না আর আছে। এটা ওরালি ক্যালকুলেশন করা গেল, দেখে বলে দেওয়া গেল। এবং আমরা এরপরে শুরু করব সিকোয়েন্স, সিরিজ অ্যান্ড প্রোগ্রেশন। আচ্ছা, আমরা তো অঙ্ক প্রায় শেষই করে দিলাম। এরপরে একটা লাস্ট টপিক আছে, যেটা ভাইটাল টপিক মানা হয়, কিন্তু ভালোভাবে পড়লে এটা ভাইটাল হতে পারে না। হ্যাঁ, ভালোভাবে পড়তে হবে। কি জিনিসটা, যে অনুক্রম মানে সিকোয়েন্স, আর সিরিজ শ্রেণী, শ্রেণী বা ধারা বলা হয়, আর প্রোগ্রেশন মানে প্রগতি। এর সম্বন্ধে আমরা কিছু থিওরি পড়বো এবং এর উপর বেস করে 6টা অঙ্ক করব। তারপরে আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার, এই ক্লাস বা এই টপিকটা পুরো শেষ করে দেবো। তো আমরা এখানে প্রথমত শিখবো কি, শিক্ষণীয় বিষয় হচ্ছে যে অনুক্রম কি জিনিস। আমরা ডিটেলসে শিখবো না, কিছুটা হালকা হালকা শিখবো। যদি কতগুলো সংখ্যা নির্দিষ্ট নিয়ম, এক বা একাধিক নির্দিষ্ট নিয়মে যদি সজ্জিত থাকে, তাহলে সেটা কি সিকোয়েন্স হয়। তাহলে আমি এখানে দেখছি সিকোয়েন্সকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করা হয়। যেমন আমি ধরি 2, 4, 6, 8 ডট ডট ডট, এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স। এবং নিয়ম কি, কি প্রথম যেটা সংখ্যা আছে ওর থেকে 2 যোগ করলে তারপরেটা আসছে, আবার ওর সঙ্গে 2 যোগ করলে তারপরেটা আসছে, আবার ওর সঙ্গে 2। এটা নিয়ম তো আছে, এমন না উল্টাপাল্টা সংখ্যা আছে, নিয়মে চলছে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অনুক্রম। শ্রেণী কি জিনিস, আমি এখান থেকে যদি শ্রেণী কি জিনিস, শ্রেণী হচ্ছে কি 2 + 4 + 6 পর্যন্ত নিলাম। মানে আমি বলতে চাইছি যে অনুক্রমের মধ্যে উপস্থিত যে পদ আছে, এগুলোকে সংখ্যা বলবো না, আমরা পদ বলবো, টার্ম, পদ। এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ডট ডট ডট, এনএফ টার্ম, আরো চলতে থাকবে ইনফিনিটি। এটা ইনফিনিটি অবধি আছে, থামিনি, হ্যাঁ, সেজন্য চলতে থাকছে। তা আমি দেখছি এখানে যদি প্রথম 3টা সংখ্যা নিয়ে নিই বা নির্দিষ্ট সংখ্যক নিই, যেগুলো গণনা করা যাচ্ছে, দেখা গেল n সংখ্যক নিলাম, তাহলে ওদের যোগফল যদি করি সেটা কি হয়ে গেল, সিরিজ হয়ে গেল। তাহলে ওটা হয়ে গেল কি, শ্রেণী। তাহলে এটা কি হলো, সসীম শ্রেণী, সসীম শ্রেণী। আবার যদি আমি এখান থেকে এরকম নিই কি 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 চলতে থাকলো, তাহলে এটা কি হলো, অসীম শ্রেণী, অসীম শ্রেণী। মানে আমরা দেখতে পেলাম যে সিকোয়েন্স কি জিনিস, কি কতগুলি সংখ্যা যদি এক বা একাধিক নির্দিষ্ট নিয়ম আছে যে ক্রমান্বয়ে সজ্জিত থাকবে, ক্রমান্বয়ে সাজানো থাকবে, অর্থাৎ সজ্জিত থাকবে, তাহলে সেটা আবার কি সেকেন্ড, অ্যাকচুয়ালি অনুক্রম যেটা হয় সিকোয়েন্স, ওটা সেকেন্ড ব্র্যাকেটে ভিতরে রেখে প্রকাশ করা হয়। তো আমরা দেখছি কি 2, 4, 6, 8 এগুলো একটা নিয়মে চলছে। কেমন, যে 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 আসছে, এর সঙ্গে 2 যোগ করলে 6 আসছে, ডট ডট চলতে থাকছে। তাহলে এটা একটা সিকোয়েন্স। সিকোয়েন্সকে এভাবে চিহ্নিত করা হয়, আরো চিহ্নিত হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করা যায়, আবার এভাবেও করা যায়, কিন্তু এগুলো আমাদের সিলেবাসে নয়, এগুলো হচ্ছে গ্রাজুয়েশনের পার্ট, তো আমরা করবো না। তো আমরা শুধু দেখবো সেকেন্ড ব্র্যাকেটে। তো এটা হচ্ছে সিকোয়েন্স। আবার দেখবো সিকোয়েন্সের যদি আমি কি করবো, নির্দিষ্ট সংখ্যক পদের যদি আমি যোগ করি, এগুলো পদ, এক একটা পদ যদি নির্দিষ্ট সংখ্যা নিয়ে আমি যোগ করি, সেটা হচ্ছে সসীম শ্রেণী। আর যদি সবগুলো করে দিই, মানে অনির্দিষ্ট, কতগুলো বলা যাচ্ছে না, তাহলে সেটা হচ্ছে অসীম শ্রেণী। তাহলে শ্রেণী কি জিনিস, সিকোয়েন্সের টার্মের পদগুলির সমষ্টি হচ্ছে শ্রেণী। বাস, এটুকু আমরা শিখতে হচ্ছে। আচ্ছা, আমরা এটুকু বুঝতে পারলাম যে সিকোয়েন্স কি, সিরিজ কি, আমরা পড়লাম। এরপরে আমরা প্রগতি শিখব। প্রগতি, আচ্ছা, প্রগতি কি জিনিস, যে প্রগতি হচ্ছে কি একটা স্পেসিফিক পার্ট, কার, সিকোয়েন্সের একটা বিশেষ পার্ট হচ্ছে কি প্রগতি। আর প্রগতি কিরকম টাইপের হয়, প্রগতিটা কিরকম টাইপের হয়, যে এর যে সংখ্যাগুলো থাকবে, পদগুলো থাকবে,
একটার পর একটা নির্দিষ্ট নিয়মে থাকবে। কি দেখা গেল এখানে আমি নিচ্ছি 2 4 6 ডট 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 চলতে থাকছে। তাহলে একটা নিয়ম আছে। কিরকম নিয়ম? যে দ্বিতীয় থেকে যদি প্রথমটা বাদ দিই তাহলে 2 আসছে, আবার তারপরে থেকে এটা বাদ দিলে 2 আসছে। মানে যে কোনো একটা সংখ্যা চয়েস করব, তার আগে থেকে যদি বিয়োগ করি তাহলে একটা নির্দিষ্ট নিয়ম আসছে। মানে একটা নির্দিষ্ট নিয়মে পরপর দুটি সংখ্যা একটা নির্দিষ্ট নিয়মে সম্পর্কিত থাকবে, রিলেটিভ থাকবে, তাহলে সেটা কি হচ্ছে? প্রগতি। প্রগতি কি? সিকোয়েন্সের একটা স্পেসিফিক পার্ট, মানে একটা নির্দিষ্ট পার্ট বা বিশেষ পার্ট। বাস। এবার আমরা শিখবো যে প্রগতি। এখানে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে কি, শিক্ষণীয় বিষয় হচ্ছে যে শিক্ষার বিষয় এই যে সিকোয়েন্স তো আমরা শিখে নিলাম, সিকোয়েন্স কিরকম হতে পারে, সিরিজ কি জিনিস, এগুলো আমাদের পরীক্ষায় পড়েও না আদৌ। হ্যাঁ, এখানে মেন হচ্ছে আমাদের প্রোগ্রেশন, প্রগতি। আমাদের এখানে প্রগতি হচ্ছে মেন। প্রগতির 3টা ভাগ আমাকে পড়তে হবে। একটা কি? অ্যারিথমেটিক প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। একে বলা হয় সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি। আর একটা আমাকে দেখতে হবে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন না প্রোগ্রেশন, মিন তো আলাদা জিনিস। এটা কি? গুণোত্তর প্রগতি। আর একটা কি? হারমোনিক প্রোগ্রেশন। হারমোনিক প্রোগ্রেশন মানে বিপরীত প্রগতি। তো আমরা হারমোনিক প্রোগ্রেশনটা খুব কাজের জিনিস নয়। এখানে মেন কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তারপরে জিওমেট্রিক প্রোগ্রেশন আর একটা হারমোনিক প্রোগ্রেশন। মানে প্রোগ্রেশনের 3টা পার্ট আমাকে পড়তে হবে। এটা খুব কাজের বিষয় না, এই টাইপের কোশ্চেন না পড়ায় বলে সিডিএসএ বা এনডিএ পরীক্ষা খুব উচ্চ লেভেলের পরীক্ষাতে পড়ে এখান থেকে কোশ্চেন। তো আমরা তবুও একটা কোশ্চেন সলভ করে নিব ওর উপর ভিত্তি করে। তো আমরা কি দেখলাম? প্রোগ্রেশন মূলত 3 প্রকার বা 3টে প্রোগ্রেশন আমাদের জানতে হবে। এছাড়া আরো আছে, আমাকে 3টে জানতে হবে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি, আর গুণোত্তর প্রগতি, আর একটা কি? বিপরীত প্রগতি। বাস। তো আমরা প্রথম নোট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? প্রোগ্রেশনের 3টে পার্ট। একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা আমরা পড়বো, একে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় এপি। আমরা এরপরে যখন এগুলো লিখবো তখন কি লিখবো? এপি। আর এটাকে লিখবো জিপি, আর এটাকে এইচপি। কেউ আবার এইচপি ল্যাপটপ না ভাবে। এইচপি মানে কি? হারমোনিক প্রোগ্রেশন। আচ্ছা, এবার আমরা দেখছি কি সমান্তর প্রগতির কিছু আমাদের ডিটেলসে শিখতে হবে। যেমন আমরা প্রথম করছি কি? এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক আমি লিখেই দিলাম, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি। আচ্ছা, সমান্তর প্রগতিতে যদি কোনো সিকোয়েন্স থাকে, এগুলো কি? এক একটা সিকোয়েন্স দেখতে কিরকম হবে? ঠিক এরকম টাইপের হবে। এ কমা এ প্লাস ডি কমা এ প্লাস 2ডি কমা ডট 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 চলতে থাকবে। তো এখানে ডি হচ্ছে কি? ডি সমান কমন ডিফারেন্স। আমরা অঙ্ক না করলে এগুলো বুঝতে পারবো না। হ্যাঁ, কমন ডিফারেন্স। যেমন আমি এক্সাম্পল নিচ্ছি যে 2 4 6 8 ডট 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 চলতে থাকবে। তাহলে এখানে ডিটা আমরা কিভাবে বের করব? ডি বের করার নিয়ম হচ্ছে কি? T2 মাইনাস T1। মানে যে কোনো একটা পদ নিব, T2 যদি নিয়ে এখানে ডি, যদি এখানে ডি কত হবে? এই ক্ষেত্রে ডি কত হবে? যে T2 বলতে কি 4 মাইনাস 2, তাহলে 2 হচ্ছে ডি এর মান 2। তাহলে এখানে যদি আমি 2 ইনক্লুড করি, 2 আর এটা কি 2 প্লাস 2 4, আবার কি 4 প্লাস 2 4, এখানে কি আছে? 2 থাকলো, আর এখানে 4, তাহলে 6 আসছে। তাহলে সৃষ্টি হচ্ছে এটা। তাহলে কি শিখলাম? যে সমান্তর প্রগতি দেখতে এরকম, জেনারেল ফিগার দেখতে এরকম। আর এখানে ডি ডি এটা এ হচ্ছে কি? প্রথম পদ। এ হচ্ছে কি? প্রথম পদ, যে সিকোয়েন্সের প্রথম পদ। এখানে এক্ষেত্রে কি হচ্ছে? 2। আর টি হচ্ছে কমন ডিফারেন্স। এখানে 2 এলো ক্যালকুলেশন করে, অন্য কিছু আসতে পারে। হ্যাঁ, অন্য কিছু আসতে পারে।
যদি আমি এখানে নিতাম 1 2 3 4 5, তাহলে কমন ডিফারেন্স 1 আসতো সিডি। এবং এখান থেকে কি আমরা ক্যালকুলেশন কিভাবে করব, যে কোনো একটা পদ নেব, তার যেটা আমি নিলাম তার বাম দিকে পদটা ওখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে সেটা ডি এর মান পেয়ে যাবো। তাহলে আমরা তৈরি করতে পারবো জিনিসটা। আচ্ছা, এরপরেও আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি থাকে, তো nth টার্ম কিভাবে বের করব? nth টার্ম tn, এর সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে nth টার্ম, মানে যদি কোনো প্রোগ্রেশন আমাদের সমান্তর প্রগতি দিয়ে দিয়েছে, এর বলছে কি nth টার্মটা মানে n সংখ্যক পদ, n-তম পদ বের করে দেখাও, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। আমরা কোশ্চেন সলভ যখন করব বুঝতে পারবো, এই মুহূর্তেই করব। আর একটা ফর্মুলা শিখতে হবে কি, কোন সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি আছে, Sn কি হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বাস। তো আমি এখানে লিখেও দিচ্ছি যে nth টার্ম এটা বের করতে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এগুলো মিটিয়ে দিচ্ছি, এগুলো আর দেখার বিষয় না। মেন হচ্ছে এই দুটো, nth টার্ম মানে n সংখ্যক পদের মান, এটা হচ্ছে কি nth টার্ম। আর এটা কি হচ্ছে প্রথম n সংখ্যক পদের যোগফল। এবার যোগফল যখন চলে এলো, তার মানে কি এটা একটা কি শ্রেণী হয়ে গেল, শ্রেণীটির নাম কি সমান্তর শ্রেণী। এটা এই দুটো ভিভিআই শিখতে হবে আমাদের, এই দুটো ফর্মুলা। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন দেখছি সমান্তর প্রগতি। আমরা এপির ওপর ডিপেন্ড করে একটা কোশ্চেন করছি, এপি ভিত্তিক, মানে সমান্তর প্রগতির নিয়ম অনুসারে। বলছে কি 3 এবং 200 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে। আমরা জানি 3 থেকে শুরু করছে, তো 3 7 দ্বারা বিভাজ্য নয়, 4ও হবে না, 5ও হবে না, তাহলে সবচেয়ে কাছাকাছি 3 এর কি 7, 7টা অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। এবং আরো সংখ্যা আছে, এবং লাস্ট কত হবে 196 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি দেখলাম কি 3 দ্বারা বিভাজ্য প্রথম যেটা সংখ্যা শুরু হবে সেটা 7 থেকে শুরু হবে, তারপরে কি যাবে 14, তারপরে 21। বুঝা গেল? যদি কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয়, ওর পরবর্তী ওর আশপাশের সংখ্যা তো 7 দ্বারা বিভাজ্য হতে পারে না। আমি ধরে নিলাম সুরজিৎকে একটা মেয়ে চিট করলো, তো চিট যদি করে, তো সুরজিৎকে যদি চিট করে, তো এই বেঞ্চে অবস্থিত কোনো আর ছেলেকে তো পারবে না, কারণ ওই মেয়েকে সবাই চিনে। বুঝা গেল? এরকম ব্যাপার। কোনো সংখ্যা যদি 7 দিয়ে কাটে, তাহলে ওর আশপাশের সংখ্যা 7 দিয়ে কাটবে না, ঠিক ওর থেকে দূরে। এবার কি হবে, মেয়েটা যদি চিট করতে চায়, তাহলে অন্য একাডেমির স্টুডেন্টকে চিট করতে পারবে দূরে, যে ওর ব্যাপারে জানে না। তাহলে কত দূর? ঠিক 7-এর পর, মানে 14-র পর। মাথায় ঢুকলো ব্যাপারটা? কোন সংখ্যা 7 দিয়ে কাটছে মানে ওর আশপাশে কাটতে পারবে না, যেটা আমি উদাহরণ দিয়ে বুঝালাম, ওর অনেকটা দূরে কাটতে পারবে। তাহলে প্রথম সংখ্যা কি 7 হবে, তারপরে 14 হবে, তারপরে 21 হবে, ডট 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 196 পর্যন্ত চলবে। কিন্তু কতগুলো আছে আমরা বুঝতে পারছি না। কিন্তু আমি এখানে এটা বুঝে গেছি যে কমন ডিফারেন্স ডি কত হচ্ছে, 7 হচ্ছে, ঠিক না? 7-এর পর আসছে। এবং কোশ্চেনে কি বলেছে, কতগুলো সংখ্যা। আমরা জানি টিএন এর ভ্যালু কি হয়, টিএন এর ভ্যালু কি হয়, একটু আগে ক্লাস রেকর্ড চলতেই আছে না, কাটতে হবে, উপায় নেই। আচ্ছা, এখানে দেখছি ডি সমান 7 হচ্ছে, আর টিএন এর ভ্যালু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, মানে n-তম পদের মান। তো আমরা এখানে দেখছি যে 196, আর এখানে প্লাস 7 মাইনাস 7 কেটে যাচ্ছে, তার মানে 7 n এর ভ্যালু হচ্ছে কি 196। তাহলে n এর ভ্যালু কত হবে 196/7। তাহলে 7 গুণ 14 আর 7 8 56। তাহলে উত্তর কত আসলো, n এর ভ্যালু আসলো 28। তার মানে 28টা সংখ্যা এমন আছে এর মধ্যে যেগুলো 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, আর ওটাই কোশ্চেনে চেয়েছে। তাহলে আচ্ছা, আমরা সমান্তর প্রগতি শিখলাম, এবং সমান্তর প্রগতিতে মানে কিরকম টাইপের অঙ্ক পড়তে পারে ওর উপর ভিত্তি করে একটা অঙ্ক আমরা সলভ করলাম। এই টাইপের কোশ্চেন খুব পরীক্ষায় পড়ে না, কিন্তু আমাদের কি একটা অঙ্ক শিখে রাখতে হবে, বাই চান্স যদি দিয়ে দেয়।
এরপর আমরা শিখবো কি জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশন আমি সংক্ষেপে লিখছি জিপি, মানে গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি। আচ্ছা, এরও আমরা কিছু থিওরি শিখবো এবং এই টাইপের একটাই অঙ্ক সলভ করবো আমরা, বেশি করে লাভ হবে না। আচ্ছা, গুণোত্তর প্রগতি দেখতে কিরকম হয়, এরকম টাইপের এ কমা এ আর কমা এ আর স্কোয়ার কমা এ আর কিউব কমা ডট 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 চলতে থাকলো। এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতি। আচ্ছা, এখানে আর কি, আর হচ্ছে কি কমন রেশিও, কমন রেশিও মানে সাধারণ অনুপাত। আচ্ছা, উদাহরণ আমরা না দেখলে বলতে পারবো না যে কিরকম টাইপের হতে পারে। এটা একটা আমরা এক্সাম্পল নিচ্ছি, গুণোত্তর প্রগতির একটা আমরা এক্সাম্পল নিচ্ছি। আমরা এর ভ্যালু 1 ধরলাম, 4, এটা ঠিক হবে না, এটা ধরাটা ঠিক হবে না, স্টপ করতো, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আমরা সমান্তর প্রগতি একটা এক্সাম্পল দেখছি, 3, 6, 12, 24 ডট ডট চলতে থাকলো। আচ্ছা, কিরকম টাইপে আমি এখানে দেখছি যে এখানে এ বলতে এখানে 3 আছে, আর আর বলতে এখানে আর এর মান কিভাবে বের করতে হয়, T2 আপন T1, মানে T2 বাই T1। তাহলে T2 বলতে কি দ্বিতীয় পদ, যে কোনো দ্বিতীয় পদ আমি 6 ধরলাম, নিচে 3 ধরলাম, তাহলে কত আসছে 2। তাহলে আমরা দেখছি এখানে এ এর ভ্যালু 3 আছে, তাহলে 3 আছে, আবার কি এ আর মানে 3 দুগুণ 6, তাহলে 6 এলো। আবার যদি 3 থাকলো আর আর এর স্কোয়ার মানে 4, 3 4 12 এলো, আবার 3 থাকলো 8, 3 8 24, তাহলে এটা কি জিওমেট্রিক প্রোগ্রেশন। দেখতে এরকম টাইপের হয়। একটা আমরা এক্সাম্পল দেখলাম, হ্যাঁ। আরটা হচ্ছে কি কমন রেশিও, সাধারণ অনুপাত, কিরকম যে কোনো একটা পদ এবং তার পরবর্তী পদের অন্তর হচ্ছে কি পরবর্তী, মানে তার আগেরটা, ঠিক আগেরটা বাম দিকেরটা, ওদের ভাগফলটাই হচ্ছে কি কমন রেশিও, মানে সেটা হচ্ছে কি আর এর ভ্যালু। বাস, এখানে আমাদের ঠিক আগের মতো সমান্তর প্রগতিতে যেগুলো আমরা পড়েছিলাম যে nth টার্মের মান কিভাবে বের করে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই দুটো আমাদের শিখতে হবে, এই দুটো আমাদের প্রয়োজন আছে। আচ্ছা, আমি সাইডে লিখে দিচ্ছি, এই সাইডে লিখছি আমি যে nth টার্ম কিভাবে বের করব। nth টার্ম মানে n তম পদের মান, আমি বাংলাতে বলে দিলাম, আমি লিখছি না, n তম পদের মান সেটা কি হবে, a r টু দি পাওয়ার n-1 হবে, কারণ প্রথমে তো আর নাই না, তাহলে n যদি যায় তাহলে n-1 এর ভ্যালু নিতে হবে এটা। আবার যদি ধরি কি এটা হচ্ছে nth টার্ম, আর প্রথম n সংখ্যক পদের যোগফল, যোগফল মানে কোন গুণোত্তর প্রগতি যদি থাকে, ওর প্রথম n সংখ্যক পদের যোগফলের সূত্র কি হবে, a ইন্টু আর এর পাওয়ার n-1 বাই r-1, এটা a ইন্টু আর এর পাওয়ার n-1 বাই r-1, এটা। এই দুটো ফর্মুলা পড়তে হবে আমাদের ঠিক আগের মতো। স্টপ। আচ্ছা, আমরা গুণোত্তর প্রগতিতে মানে গুণোত্তর প্রগতি সম্পর্কিত একটা অঙ্ক করছি, যে একটা অঙ্ক এরকম যে একটি গুণোত্তর প্রগতির তৃতীয় পদ বলেছে, মানে তৃতীয়তম পদের মান বলছে 24 মানে 24, এবং ষষ্ঠ পদ হচ্ছে 192, তাহলে এর সাধারণ অনুপাত কত, মানে আর এর ভ্যালু চেয়েছে। আমি ধরলাম প্রথম পদ, আমি ধরে নিলাম এ, আর সাধারণ অনুপাতটা আমি ধরছি আর, ধরে নিলাম। আবার এখানে কি বলেছে কি তৃতীয় পদ। আচ্ছা, তৃতীয় পদ মানে কি, তাহলে আমরা লিখতে পারবো কি 24 সমান লিখতে পারবো, কত লিখতে পারবো, এ আর স্কোয়ার, ঠিক না। এটা তো তৃতীয়, n-1 থাকলে n হয়, তার মানে যদি 2 থাকে ওটা তৃতীয় পদ, আর 3 থাকলে ওটা কি হয়, চতুর্থ। বুঝা গেল, মানে 1 বেশি হবে। এখানে তো আমরা দেখেছি এটা হচ্ছে n তম পদের মান, তার মানে বুঝতে পারছি যে n তম পদের উপর থেকে 1 কম হচ্ছে, তার মানে যদি তৃতীয় হয় তাহলে এটা 2 হবে পাওয়ারে, এটা বোঝা যাচ্ছে। এটা বেসিক ধারণা, এর আগে আমরা শিখালাম যে ফর্মুলা।
আচ্ছা, আবার কি বলেছে যে 192, তাহলে 192 আমরা লিখতে পারি কি, এটা ষষ্ঠ পদ, তার মানে এ আর টু দি পাওয়ার 5, এ আর টু দি পাওয়ার 5। তাহলে আমরা যদি একে রেশিও করে দিই যে এ আর টু দি পাওয়ার 5 বাই এ আর স্কোয়ার, তাহলে কত হবে 192/24, ঠিক না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন কি আসবে, আর কিউব সমান, আচ্ছা 4 8 32, 4 2 4 4 8 32, আর 4 2 8, আর 2 16, ঠিক আছে। তাহলে 192, তাহলে এটা হচ্ছে 8, এটা আমরা লিখতে পারছি কি 2 এর কিউব, তাহলে অতএব আর এর ভ্যালু আসছে 2। তার উত্তর হবে, মানে কমন রেশিওর ভ্যালু চেয়েছে এখানে। এই কোশ্চেনটা WBCS এ পড়েছিল প্রিভিয়াস ইয়ার। ভুলে গেলাম নাকি রে? আচ্ছা, আরো একবার আমি ভালোভাবে বুঝিয়ে দিই। এখানে বলছে কোশ্চেনে যে একটি গুণোত্তর প্রগতির তৃতীয় পদ 24 এবং ষষ্ঠ পদ হচ্ছে 192, তাহলে এর সাধারণ অনুপাত কত হবে? তার মানে আমাকে আর এর ভ্যালু বের করতে বলছে। তো আমি ধরলাম প্রথম পদ এ, এটা হচ্ছে এ, প্রথম পদ এ, আর সাধারণ অনুপাত কমন রেশিও ধরলাম আর। তাহলে তৃতীয় পদ যদি বলে তার মানে এ আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 24, আর ষষ্ঠ হচ্ছে এ আর টু দি পাওয়ার 5 সমান 192। তো আমরা যদি এ আর টু দি পাওয়ার 5 কে এ আর স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এখানে আর কিপ পড়ে থাকবে, আর কাটাকাটি করে এখানে 8 আসছে, আর কিপ সমান 8, মানে 2 এর কিপ, বেসগুলো সমান, পাওয়ারগুলো সমান হলে বেসগুলো সমান হয়, অতএব আর সমান 2। তাহলে উত্তর হচ্ছে 2। এরপরে আমরা একটা কোশ্চেন করব। দুই 6 18, ধারাটির মানে কোশ্চেনে বলছে কি 2 + 6 + 18 + 54 + ডট 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 ধারাটির, মানে এটা একটা কি সিরিজ, সিরিজ বা শ্রেণী বলতে পারে, কি শ্রেণীটির সমষ্টি নির্ণয় করো কত, প্রথম 6তম পদ পর্যন্ত, মানে প্রথম 6টা পদের, 1টা 2টা 3টা 4টা, এরপরে কোনো দেওয়া নাই, আরো দুটো যোগ করতে হবে, তাহলে উত্তর বের করা সম্ভব। তাহলে উত্তর বের করা সম্ভব। আমরা এটা তো অপশন দিচ্ছি না, এটা আমরা কনসেপ্টের উপর, কনসেপ্টের নিয়ম অনুযায়ী করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখছি এর ভ্যালু এখানে 2 আছে, তাহলে আর এর ভ্যালু কি হবে 6/2, তাহলে কত আসছে 3। এবার আমাকে চেক করতে হবে কি আদৌ ঠিক তো। আচ্ছা, এর ভ্যালু 2, তাহলে এটা কি এ আর, মানে 3 × 6 এ আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 3 × 9 9 × 18, তাহলে ঠিক আছে। তাহলে এটা একটা কি, এটা কি গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তাহলে আমরা জানি গুণোত্তর প্রগতির প্রথম n তম পদের সমষ্টি শিখেছি, তাহলে এখানে কি হবে S6 হবে, S6 সমান কি এ আর এর পাওয়ার 6 - 1 আর -1, এটাই তো। এখানে 6তম পদ অব্দি বলেছে, যদি বেশি বলতো তাহলে এখানে যদি বলতো 50 অব্দি 50ও নেওয়া যেত, যদি এরকম টাইপের কোশ্চেন বলবে না। এখানে যদি 10 বলতো কি 10তম পদ পর্যন্ত, মানে 10টা পদ পর্যন্ত, তাহলে 10 হতো, এখানে 10 হলে এখানেও 10 হতো। আচ্ছা, যেহেতু কোশ্চেনে 6 বলেছে 6 হচ্ছে। আচ্ছা, এর ভ্যালু কত আছে 2 থাকলো, আর এর পাওয়ার 6, আর বলতে কত আছে 3, 3 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 6 কত হয় 3 × 3 = 81, 729, ঠিক না? আর -1, আর -1, 3 থেকে 1 বাদ, তাহলে 2, তাহলে 2 2 কাটছে, তাহলে কত আসছে 728। এটা হচ্ছে উত্তর। বাস। আমি আরো একবার বলছি যে কোশ্চেনে বলেছে কি 2 + 6 + 8 + 18 + 54 + ডট ডট ডট
ধারাটির সমষ্টি নির্ণয় করো, ব্র্যাকেটে বলেছে প্রথম 6তম পদ পর্যন্ত, মানে প্রথম 6টা পদের বলেছে, সবগুলোর না, সবগুলো করলে আলাদা ফর্মুলা আছে, পুরো জিনিস আলাদা আছে, কিন্তু কোশ্চেনে যেহেতু ওটা দেয়নি আমরা দেখবো না, এখানে বলেছে 6তম পদ পর্যন্ত। আচ্ছা, এখানে আমি দেখছি কি এটা আমাকে দেখে মনে হচ্ছে কি জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, যার জিওমেট্রিক প্রোগ্রেশন প্রথম পদ আমি দেখছি 2 আছে, আর আমি শিখেও ছিলাম আর এর ভ্যালু কিভাবে বের করব, কি T2/T1, মানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তাহলে 6/2 3। তো আমাকে আবার দেখতে হবে কি আদৌ আমি যে ভাবলাম এটা কি সত্যি না মিথ্যা। আমি যদি দেখি এখানে 2 আছে, তাহলে এখানে কত হচ্ছে 2 আর থাকার মানে এ আর, তার মানে 3 × 6 এ আর স্কোয়ার, মানে 3 × 9 = 18, তাহলে মিলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা কি জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, মানে কি গুণোত্তর প্রগতিতে আছে। আর যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি n তম পদের ফর্মুলা ছিল কি Sn, a r⁻n-1/r-1। যদি এখানে n সংখ্যক পর্যন্ত বলতো, এখানে 6 বলেছে, n এর ভ্যালু 6, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, 728 উত্তর এটাই। তাহলে আজকে আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বারের পার্ট 3 ক্লাস শেষ করলাম, এবং আমরা পুরো যতগুলো কনসেপ্ট প্রবলেম আছে আমরা সবগুলো শেষ করে দিলাম। এরপরের থেকে আমরা ইউনিট ডিজিট শুরু করব। ততদিন তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ক্লাসগুলো দেখতে থাকো।